জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিকে আপনাদের সাথে আছি আমি আতিক মেজবা লগ্ন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে চীন। শিগগিরই শুরু হবে সম্ভাব্যতা যাচাই। শুধু তাই নয়, তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও সহযোগিতা করতে চায় বেইজিং। শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আরও জানান, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচিত চীন মিয়ানমার সহ ত্রিদেশীয় করিডোর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। সেই সঙ্গে আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনের আশ্বাস মিলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে আগামী 18 মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন শুরুর ব্যাপারেও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। ওনারা বলছেন যে আগামী মাসে ওনারা জোন ডেভেলপমেন্টের জন্য গ্রাউন্ড ব্রেকিং। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। ওনারা বলছেন যে আগামী মাসে ওনারা জোন ডেভেলপমেন্টের জন্য গ্রাউন্ড ব্রেকিং করবেন এবং 18 মাসের মধ্যে ওনারা প্রমিস করছেন যে চাইনিজ ইনভেস্টর যারা অলরেডি ওয়েট করছিল। ইনফ্যাক্ট আপনারা হয়তো আমাকে জানেন যে আনোয়ারের জোনটা নিয়ে কথা শুরু হয়েছে 10 বছর আগে। সেই 10 বছরে কোনো প্রোগ্রেস হয়নি, লাস্ট কয়েক মাসে কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস হয়েছে। মালয়েশিয়া ও চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। শনিবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে এ প্রস্তাবটি উপস্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এর উপর আলোচনার আহ্বান জানান স্পিকার। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সফরে বাণিজ্য সম্প্রসারণ ইস্যুতে সহ রোহিঙ্গা ইস্যুতে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে, যদিও সব অর্জন জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদকে পাশ কাটিয়ে কিছু করা যাবে না। বিদেশের সঙ্গে চুক্তি সংসদে প্রকাশের দাবি জানান তিনি। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এদিকে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে মা বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এর আগে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সন্ধ্যা 7:47 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন প্রধানমন্ত্রী। 21 জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশ সফর করে কোনো কিছু নিয়ে আসতে না পারায় পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের বিএনপির কিছু গুপ্ত উপদেষ্টা ছিল যারা 11 দলীয় ঐক্যের নেতাদের ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে। শনিবার দুপুরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে প্রতারণা করছে বিএনপি। দেশ পরিচালনায় তারা ব্যর্থ। এছাড়া জামায়াতের
সেক্রেটারি বলেন, জুলাই সনদের বিষয়ে অবস্থান নিতে জনগণ বিএনপিকে ভোট দেয়নি। সংখ্যাগরিষ্ঠের গণভোটের রায়কে মানতেই হবে সরকারকে। এ সময় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে দুপুরে জনক বিস্ফোরণ ধুমায়িত হচ্ছে, এই দুর্ভোগকে দূর করতে হবে। এখন বিএনপির অভ্যন্তরে লুকানো কিছু গুপ্ত উপদেষ্টা ছিল, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিরোধী দলের অনেক নেতাকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে। তা না হলে 11 দল আমরা প্রায় 180-র মতো আসন পেতে যাচ্ছিলাম। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2 বছর 3 বছর ধরে বন্ধ। একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরে নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে, তিনি সেটাও করতে পারলেন না। কিন্তু এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেটার প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 789 শিশু। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মারা যাওয়া 7 জনের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছিল এক শিশু। এ নিয়ে গেল 15 মাস থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 615 শিশুর। ইতালির রোমে শিশু সন্তান সহ প্রবাসী বাংলাদেশি এক দম্পতিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত তাদের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সন্দেহভাজন 2 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। নৃশংস এ ঘটনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় পরিবারটির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে কামালি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। একমাত্র ভাইকে হারিয়ে বাকরুদ্ধ তার বোনেরা। দ্রুত এ হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। পাশাপাশি মরদেহ ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। জীবিকার সন্ধানে 2009 সালে ইতালিতে পাড়ি জমান নোয়াখালীর কোম্পানিগঞ্জের কামাল হোসেন দীর্ঘ সংগ্রামের পর 2 বছর আগে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিজের কাছে নিয়ে যান। সপরিবারে থাকতেন রোমের পশ্চিমাঞ্চলের কাসালত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে। আমার সব কিছু তো শেষ করে দিল 1 ঘন্টার ভিতরে। আমার খানার টেবিলে খাতে বলছে আমার নাতি আছে, হবে দিয়ে দিত। নাতি যাইছে কই, নাতিরও আঘাত করছে। আর নাতি তো যাইছে, নাতির বহুত খানার টেবিলে শেষ করে দিয়েছিল। তারা কিনলে আমার ভাই ভাই বলে ভাই দিরিয়া কি করছে, এত করতে চাষ করছে। শান্তি যেন ভাই বাসা চলে গেছে। আমরা বাইর বিচার চাই। তাজিয়া মিছিল চলার সময় রাজধানীর বাংলা বাজারে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ। শুক্রবার বিকেলে সূত্রাপুরের বাংলা বাজার ফিকে রায় রোডের স্পাহানি বিল্ডিংয়ের নিচতলায় 10 থেকে 12 জনের একটা দল জাকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। নিহত ব্যক্তি পেশায় পরিচ্ছন্ন কর্মী। মিছিলে দায়িত্বরত থাকা পুলিশ সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 2 সন্তানের জনক নিহত জাকির রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, তাজিয়া মিছিলে রশি ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। আমাদের একাধিক অপারেশন টিম 26 জুন রাত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গ্যান্ডারি এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 4 জনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। আমরা এই সময় তাদের হেফাজত থেকে এই ঘটনার সাথে সময় ব্যবহৃত একটা চাক উদ্ধার করেছি এবং হৃদয়ের দেওয়া তথ্য মতে আর একটা চাপাতি উদ্ধার করেছি। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের পরনে থাকা জামা, পরিধেয় বস্ত্র আমরা উদ্ধার করেছি।
এদিকে ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে হাত পা বেঁধে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে আমজাদ ঘাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়ি এলাকার কুয়েত প্রবাসী নুরুল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধা পাকা ঘরে টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে তার স্ত্রী কাজলকে হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই দম্পতির 3 সন্তান রয়েছে। এদিকে ছাগলনাইয়া উপজেলার নতুন সমিতিবাজার এলাকা থেকে জুবাইর পারভেজ নামে আরেক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। বুয়েটে আবাসন ব্যবস্থা বাড়ানোর প্রতিশ্রুতির পাশাপাশি ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে হত্যার শিকার আবরার ফাহাদের নামে হল করার প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিকেলে বুয়েটের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভায় তিনি আরও বলেন, বুয়েট ক্যাম্পাসের একটি অংশ পূর্বাঞ্চলে করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি প্রতিষ্ঠানটির গবেষণা খাতে অর্থ বাড়ানোরও প্রতিশ্রুতি দেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যেই স্নাতক শেষ করতে কর্তৃপক্ষকে তাগিদ দেন তিনি। চলতি শিক্ষাবর্ষে বুয়েটে 1370 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহাদি আবিদও উপস্থিত ছিলেন। আমি যখন বিদেশে গিয়ে লেখাপড়া করছি, নিজে রোজগার করছি, নিজে টিউশন ফি দিচ্ছি, কখনো ক্লাসে ফেল। ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো যার যার ইচ্ছে মতো তারা করছে। এজন্য মনে হয় এক একজন এক এক গ্রহ থেকে এসছে। টাকা নেওয়ার সময় শিক্ষা মন্ত্রণালয়, নীতি নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়, আর বিশ্ববিদ্যালয় চালাবে নিজের আপন গতিতে এবং আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের থেকে 3টি বছর নিয়ে যাবে। অফকোর্স না, সেই জন্য আমরা পরীক্ষাগুলোকে আস্তে আস্তে সিনক্রোনাইজ করছি এবং ইউজিসিকে বলে দেব যে রিসার্চ গ্র্যান্ট যেন বাড়িয়ে দেয়, সেটা আমি দেখব। দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী ব্যয় সাশ্রয়ে ইলেকট্রিক ভেহিকল বা ইভি প্রযুক্তির বিকল্প নেই। তবে বিনিয়োগের বাস্তবতা বিবেচনায় নিয়ে চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ও ব্যাটারি ব্যবস্থাপনায় ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। শনিবার মতিঝিলে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় উঠে এলো এমনই মন্তব্য। এ সময় বক্তারা চীনে 63% এবং নরওয়েতে 97% ইভি ব্যবহারের উদাহরণ তুলে ধরেন। বলেন, বাংলাদেশে ইভি সম্প্রসারণের সবচেয়ে বড় বিবেচ্য বিষয় অবকাঠামো বিনিয়োগের রিটার্ন, বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা এবং চার্জিং নেটওয়ার্কের ব্যয়। দেশীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইভি মডেল গ্রহণের আহ্বান জানান ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি। এখন থেকে রুলস রেগুলেশন স্ট্রিক্ট করতে হবে এবং ঢাকায়ও কিন্তু আমাদের যে কমার্শিয়াল ভবন আছে, বাসাবাড়ির পার্সোনাল বা আছে, অফিস আদালত আছে, আমরা তো বলবো সরকারের যে লক্ষ্যমাত্রা আছে সবচেয়ে ভালো হয় 30% ইভি করতে। এটা 4 বছর কেন লাগবে? আপনারা তো চাইলে 1 বছরের মধ্যেই আপনারা কিনে ফেলতে পারেন। সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আন্দোলনকে গণমুখী করা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ও ফুড সেফটি মুভমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। নাগরিকদের নিরাপদ খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও অর্থনৈতিক ও সামাজিক অবস্থার কারণে সরকার এই সেবা পুরোপুরি দিতে পারে না। এজন্য সমাজের সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া রাজধানীর হকার সমস্যা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। এলাকা পরিষ্কার করার জন্য বিশেষ করে যারা আমরা চাই যে ঢাকা শহরে আপনাদের এই মুভমেন্টটা যাতে আরো বাড়ানো যায় এবং এই মুভমেন্টটাকে গণমুখী করা যায়। এটা কিন্তু গণমুখী না, এখন আপনাদের লিমিটেড একটা সার্কেলের মধ্যে আছে। এখন তো নর্মাল একটা নিয়ে মানে ভ্যান নিয়ে একটা ফুড কোর্ট চালু হয়ে গেছে। আমরা চাই যে হ্যাঁ তারা ব্যবসা করুক, কিন্তু সেই ব্যবসাটার জন্য আমাদের সে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। কিছু সমাজ সচেতন মানুষ থাকবে যারা নিজেরা একা হইলেও লড়াই করে যাবে সমাজে।
প্রতিটি শিশুকে তার চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। প্রতিবন্ধীদের যাতায়াতে মেট্রো রেলের ভাড়ায় 50% ছাড়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। প্রতিটি শিশুকে তার চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। প্রতিবন্ধীদের যাতায়াতে মেট্রো রেলের এই শিশুগুলো গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানেই থাকুক তারা যেন আমাদের স্বাস্থ্য সেবাটা পায়। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই সেই প্রকল্প প্রণয়নের কাজ শেষ করেছে। অন্য বাচ্চাদের মতোই সম অধিকার নিয়ে তারা শিক্ষার সুযোগ পায়, সেই কারণে আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দেব। মেট্রো রেলে কিন্তু প্রতিবন্ধী মানুষের চলাফেরার জন্য 50% ছাড় দেওয়া হবে তাদের টিকিটে। বাজেটে মুদি প্রসাধনী ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট ও কর আরোপের পরিকল্পনা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার রাজধানীর মগবাজারে দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেয় ব্যবসায়ী সংগঠনগুলোর একাংশ। ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যাট জালের আওতায় এলে বন্ধ হয়ে যাবে বেশিরভাগ প্রতিষ্ঠান। প্রত্যেকটা ব্যবসায়ী মানে এক ধরনের যুদ্ধ করে ব্যবসা টিকে থাকার চেষ্টা করতেছে। তো আনফর্চুনেটলি অনেকেই ইতিমধ্যে ব্যবসা ছেড়ে বেকার জীবনযাপন করছেন। আমি মনে করি এখন যদি আবার এই ধরনের চাপ সৃষ্টি করা হয় তাহলে আরও নতুন করে বেকারত্বের মাত্রা অনেক বেড়ে যাবে। আয়কর আইন 2016 অসম্মানজনক ও নিপীড়নমূলক, যে আইনটি ব্রিটিশ আমলে ছিল, সেই আইনটি এখনও বিদ্যমান এবং সেই আইনের বলে এখন বাংলাদেশে হাজার হাজার ব্যবসায়ী করদাতা ভ্যাটদাতাকে হয়রানি করা হচ্ছে। এবং আপনি দেখবেন এই হয়রানির পিছনে মূল কারণ হচ্ছে শুধুমাত্র এক ধরনের আপোষ মীমাংসার জন্য। অতএব আমরা এই আইনটি বাতিল চাই। খাদ্য নিরাপত্তা ও জীবিকা সুরক্ষায় বাংলাদেশকে $1.1 বিলিয়ন জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার দুটি আলাদা প্রকল্পের আওতায় এ অর্থায়নের অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি। এতে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জয়া পেসোমে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি সীমিত আর্থিক সক্ষমতার কারণে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত এ পরিস্থিতিতে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত, মানুষের জীবিকা ও কর্মসংস্থান রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে বাংলাদেশকে তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসে বিশ্বব্যাংক। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। আন্তর্জাতিক পোশাক ও বস্ত্র প্রদর্শনী অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সিবিশন মালয়েশিয়ায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। রাজধানী কুয়ালালামপুরে বৃহস্পতিবার শুরু হওয়া 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছিল বাংলাদেশি 4 প্রতিষ্ঠান। বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশের বুথে প্রদর্শন করা হয় বিশ্বমানের নিটওয়্যার তৈরি পোশাক, বস্ত্রপণ্য এবং দেশের আধুনিক উৎপাদন সক্ষমতা। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজ পরিবারের সদস্য হার রয়্যাল হাইনেস ইয়াং আমাত মুলিয়া, হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী সহ অনেকে। উদ্বোধনের পর অতিথিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। এই সময় তাদের সামনে তুলে ধরা হয় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সাফল্য, পণ্যের গুণগত মান, পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক। 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের 6টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়া ও বৃহত্তর আসিয়ান অঞ্চলে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দেশের মান মর্যাদা সমন্বিত রাখতে আগামীতেও অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশি সহযোগী। সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে 2026 অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, মাদক থেকে রক্ষায় নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। এ সময়
2030 সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। বলেন, ক্রীড়াবিদদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দেশের মর্যাদা আরও বাড়াতে পারবে। আমাদের ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শিত হলো। আমি বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াবিদদের যদি আমরা উপযুক্ত সুযোগ সুবিধা দিতে পারি, অবশ্যই আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনে আমরা সাফল্য লাভ করতে সক্ষম হব। চেষ্টা করি, পরিশ্রম করি, যে কোনো অসাধ্য সাধন করতে আমরা সক্ষম হব। এই মোটোকে সামনে নিয়ে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনগুলো তারা যেন বিভিন্ন ফ্যাসিলিটি পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলায় জাগি ভরপুর স্লোগানে শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো আয়োজন করা হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। সপ্তম বর্ষের নিবন্ধন শুরু হয়েছে 27 জুন থেকে, চলবে 30 জুলাই পর্যন্ত। জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে এই আয়োজন। 8টি বিভাগীয় শহরসহ কুমিল্লা অডিশনের মাধ্যমে বাছাই করা শিক্ষার্থীরা স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতা করবে। মোট 21 পর্বের এ প্রতিযোগিতা চ্যানেল আইয়ে সম্প্রচার হবে। এবারের বিচারক মণ্ডলীতে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভাষাবিদ তারিক মঞ্জুর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রোপা মজুমদার। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 10 লাখ, 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা হতো না যে খুবই সুন্দর হবে, আমরা এগিয়ে যাব, শিশু কিশোররা এগিয়ে যাবে। আন্তর্জাতিক চলমান স্থায়ী শান্তি আলোচনার মধ্যেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ইরান যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটে হামলার দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করছে IRGC। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলার দায় অস্বীকার করেছে ইরান। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোষারোপের খেলা এখন আর কাজ করে না বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তেহরানের দাবি, সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর স্থায়ী শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা এর মধ্যে এই মার্কিন হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। এর মধ্যে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে বলে করা